প্রিয় উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন। আপনারা জানেন যে জুমার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে শিক্ষার্থীরা নামাজ আদায় করে। তো আমরা আমাদের নিয়মিত নামাজ আমি ফজলক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী সেখানে আদায় করেছি। আমাদের বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন হলে নামাজ আদায় করেছেন এবং পরবর্তীতে আমরা হলে যে ন্যাচারালি প্রতি সময় শিক্ষার্থীর সাথে কৌশল বিনিময় করি সেই কুশল বিনিময় করেছি। তো একটি বিষয়, আমরা শিক্ষার্থীরা আসলে আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে আমরা আমেজ দেখছি, তারা নানা ধরনের মতামত দিচ্ছে। তবে আমাদেরকে কেন তারা আসলে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারে তার জন্য 3-4টা পয়েন্ট বলবো। তার মধ্যে একটা হচ্ছে, আমরা এই ক্যাম্পাসে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড প্রকল্প নিশ্চিত করব। আমরা আশাবাদী, এই আপনি দেখবেন যে রবীন্দ্র ভবনের মতো জগন্নাথ হলে, তারপরে শেখ মুজিবুর রহমান হলে জুলাই স্মৃতি ভবন, এরকম বড় বড় যদি বঙ্গবন্ধু ভবন, তারপরে আপনার শেক্সেসেল টাওয়ার আছে, এরকম যদি 5 থেকে 7টা বিল্ডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে উঠানো হয় আবাসিক সমস্যা নিরসনে, আমরা আশাবাদী 1 বছরের মধ্যে এটা সম্ভব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, শুধু সারা দেশের আমার মনে হয় যে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে শিক্ষার্থীদেরকে সিটের নামে জিম্মি করে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ফ্যাসিলিটি কায়েম করেছিল আওয়ামী লীগ, তারপরে সারা দেশে। তো নতুন করে যাতে এই দেশে কেউ ফ্যাসিলিটি সিস্টেম কায়েম করতে না পারে তার জন্য প্রধানতম এবং প্রথমত এই ক্যাম্পাসে সিটের সমস্যার সমাধান করতে হবে। আর আরেকটি বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্রি ইন্টারনেট সেবা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে শেষ পর্যন্ত ফ্রি ইন্টারনেট নিশ্চিত করা সম্ভব হয়নি। বিটিসিএল এর লাইন রুমে রুমে গিয়েছে। তবে শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্টারলিংকে এনে সবাইকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। আমরা হিসাব করে দেখেছি, প্রতিটি শিক্ষার্থীর প্রতি মাথা পিছু মাত্র মাসিক 40 টাকা খরচ করেই এখন সে যে স্পিডে ইন্টারনেট চালাচ্ছে তার থেকে অন্তত 10 to 15 টাইমস স্পিডে সে ইন্টারনেট সে পেতে পারেন। কিন্তু আর এই জিনিসটা আমরা স্পন্সর এনে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এনে শিক্ষার্থীদের জন্য আশা করি অল্প কয়েকদিনের মধ্যে ফ্রি করে দেওয়া যাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার একাডেমিক এলাকায় এবং তার আবাসিক এলাকায় ফ্রি ইন্টারনেট সেবা পাবেন যদি তারা আমাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের মেয়েদের হলগুলোতে আপনারা জানেন যে 10টা লাস্ট টাইম, সেটা আমরা দাবি জানাচ্ছি সেটা যদি 11টা পর্যন্ত করা হয় রেগুলার, আর লেট গেট টাইম হচ্ছে 12টা পর্যন্ত করা যায়। আর এছাড়াও প্রতিটা হলে একটি ডাক্তার, এমবিবিএস মেডিকেল ডাক্তার, যাকে জানে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কারণ আমরা দেখেছি মেয়েদের হলগুলোতে বিশেষত নানা গাইনি জটিলতায় তারা ভোগেন। তো এই বিষয়গুলো আমাদেরকে যদি তারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন আমরা সেগুলো নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন 9 দফার ঘোষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যার রাজনৈতিক ইতিহাস, যিনি ছাত্রলীগের বিরুদ্ধে এই ক্যাম্পাসে সবসময় মেরুদণ্ড সোজা করেছিলেন, যিনি আওয়ামী রেজিমে জেল খেটেছেন, অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ সময় 9 দফা ঘোষণা করেছেন, তারপরে একজন ছাত্রনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি তিনি সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করেছেন। সেই 9 দফার ঘোষক আব্দুল কাদের আপনার সাথে কথা বলবেন, আমাদের ডাকসুর ভিপি ক্যান্ডিডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কালচার হচ্ছে প্রতি শুক্রবারে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ তৈরি হয়। ডাকসুকে কেন্দ্র করে সেই ঈদের আমেজ একটু বেগবান হয়েছে। যথারীতি অনুযায়ী আজকে আমরা বিভিন্ন হলের মসজিদে আমরা নামাজ আদায় করেছি এবং শিক্ষার্থীর সাথে আমরা কুশল বিনিময় সম্পন্ন করেছি। আমরা আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমরা যখনই শিক্ষার্থীদের সাথে কথা বলি তখন তাদের একটা কনসার্নের জায়গা তারা আমাদের কাছে ব্যক্ত করেন, তারা একটা শঙ্কার মধ্যে তারা আছেন। গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিংবা গণ অভ্যুত্থানের আগের যে পরিস্থিতি, শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান পরবর্তী তারা একটা ট্রমার মধ্যে আছেন, তারা একটা শঙ্কার মধ্যে আছেন, আবারও তাকে দাসত্বের জীবনে ফিরে যেতে হয় কিনা, আবারও তাকে নিপীড়ন নির্যাতন গণরুম গেস্টরুমের মধ্যে তাকে পৌঁছতে হয় কিনা, তারা শুধু এই শঙ্কার জায়গাটা আছেন। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা শিক্ষার্থীদেরকে বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে হার নামানোর যে লড়াই, সেই লড়াইয়ের আমাদের যে কৃতকর্ম, সেগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি। এবং আজকে এখান থেকে আমরা কমিটমেন্ট, আমরা অঙ্গীকার দিতে চাই, আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিড, যে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনব, শিক্ষাঙ্গনে যে নিপীড়ন নির্যাতন গণরুম গেস্টরুম কালচার পরিহার করব, সেই অঙ্গীকার আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করতে চাই। আমরা বলতে চাই ক্যাম্পাসের মধ্যে, শিক্ষাঙ্গনের মধ্যে আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন এই ক্যাম্পাসের রাজনৈতিক ব্যবস্থার একটা সুস্পষ্ট রূপ দেখা কাঠামো তৈরি করা সম্ভব, তখনই আমরা ক্যাম্পাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আজকের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেছি, আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচনকে আমরা আওতাভুক্ত করব। আপনি জানেন 90 গণঅভ্যুত্থান পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষাঙ্গন একটা আমূল পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু আমরা দেখেছি 90 গণঅভ্যুত্থান পরবর্তী যে দল ক্ষমতা এসেছে তারা একবার ডাকসু নির্বাচন দেওয়ার পর আর কোনো নির্বাচন দেয় নাই। কারণ তারা একটা ভয়ের মধ্যে আছে, যখন যে সরকার ক্ষমতায় যায় তারা স্বৈরাচার হয়ে উঠতে চায়। তারা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন শিক্ষার্থীদের কাছ থেকে। তারা চায় না যে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ক্যাম্পাসে জীবনযাপন করুক, তারা চায় তাদেরকে দাস বানিয়ে রাখতে চায়। কৃত্রিম একটা সিট সংকট তৈরি করে শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাকে আঘাত করে তাদেরকে বোকা বানিয়ে রাখতে চায়, তাদেরকে জিম্মি করে রাখতে চায়। আমরা বলতে আজকে আমাদের আবু বকর মজুমদার আমাদের সহযোদ্ধা বলেছেন, তিনি বলেছেন যে আমরা 1 সিট 1 মেম্বার 1 স্টুডেন্ট আমরা সেটা নিশ্চিত করতে চাই। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় অর্ধেকের বেশি নারী শিক্ষার্থী, অথচ শুধুমাত্র 5-6 নারী শিক্ষার্থীর জন্য 5 আগস্ট পরবর্তী যখন আপনার বিদেশি ডেলিগেট যখন আসেন নারী শিক্ষার্থী হলগুলো দেখার জন্য, তখন তারা আমাদের প্রশাসনকে ধিক্কার জানিয়ে যায়। প্রশাসন সেটা একদম অবলোকে প্রকাশ করে যে আমাদেরকে ধিক্কার জানিয়েছে। যে এই যে গণরুমের মধ্যে মানে মনে হয় যে মানুষ রোহিঙ্গা ক্যাম্পে মানুষ এমন থাকে না, একজন নারী শিক্ষার্থী কিভাবে থাকে। আমরা সেই জায়গায় বলতে চাই নারী শিক্ষার্থীরা, আপনি দেখেন নারী শিক্ষার্থীরা আর উপেক্ষার শিকার হবে না। আমরা বলতে চাই নারী শিক্ষার্থী আর কোনো বুলিং এর শিকার হবে না, কোনো মোরাল পুলিশিং এর শিকার হবে না, সেটা আমরা নিশ্চয়তা করতে চাই। সেটার জন্য আমরা অ্যাক্ট তৈরি করতে চাই। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তোবা কোন একটা পক্ষের ইন্ধন নিয়ে তারা একটা কারসাজি করতেছেন, নারী শিক্ষার্থীদেরকে ভোট কেন্দ্র যাওয়ার জন্য তারা নিরুৎসাহিত করতেছেন। আমরা কারণ দেখেছিলাম কি জানেন, যে টিএসসির মতো জায়গায় 14,000 নারী শিক্ষার্থীর জন্য 3টা নারী হলের জন্য তারা ভোট কেন্দ্র তৈরি করেছেন। তারা একটা অস্বাভাবিক একটা পরিকল্পনা দিয়েছেন, সেখানে নাকি শুধুমাত্র টিএসসিতে 176টা ভূত তারা স্থাপন করবেন। খুবই হাস্যকর বিষয়। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা হচ্ছেন নারীদের 3টা হল টিএসসিতে একটা সুপে কামাটা নিয়ে গেছে, তাদের ঠিক পাশে কার্যালয় নিয়ে গেছেন, একই সাথে আপনার রোকে হল অন্য জায়গায় নিয়ে গেছিলেন। কিন্তু আমরা যে দ্বিতীয় যে দাবিটা জানিয়েছিলাম আমাদের যে বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হল, আমরা দেখিয়েছিলাম যে বঙ্গমাতা কুয়েত মৈত্রী হলের ঠিক পাশে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট আছে। আমরা যদি নারী শিক্ষার্থীকে ভোটদানে অনুপ্রাণিত করতে চাই তাহলে আমরা তাদেরকে সেই সুদূর বঙ্গমাতা কুয়েত মৈত্রী হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এত মানে অস্বস্তি দিয়ে দূরত্ব দিয়ে তাদেরকে এত ভোগান্তি স্বীকার করার কোনো মানে হয় না। আমরা প্রশাসনকে আবার স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা একবার আপনাকে দাবি জানিয়েছিলাম, দাবির পরিপ্রেক্ষিতে আপনার শুধু টিএসসিতে সংস্কার করেছেন, টিএসসি ভোট কেন্দ্রের মধ্যে পরিবর্তন এনেছেন। আমরা দ্বিতীয় দাবি জানতে চাই আপনারা আবারও যে বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হলে ভোট কেন্দ্র তাদের পাশে ঠিক ওই জায়গায় স্থাপন করেন, তাহলে নারী শিক্ষার্থীরা ভোটদানে অনুপ্রাণিত হবে, তারা সেটাকে ভোগান্তি মনে করবে না। আপনি জানেন অনাবাসী শিক্ষার্থীরা সেখানে যেতে পারবে। আমরা আজকের সমস্যার মধ্যে থেকে আবারও প্রশ্ন দাবি জানতে চাই যে শিক্ষার্থীকে বিশেষ করে নারী শিক্ষার্থীকে ভোটদানের জন্য অনুপ্রাণিত করেন। সবাইকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে দেখেন আমরা যখন নাকি আপনার মনোনয়ন উত্তোলনের সময় আমরা দেখছি ছাত্রদলের একজন প্রার্থী তানভীর হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণ বিধি তিনি সেটা লঙ্ঘন করেছেন। তিনি সেখানে হচ্ছে ওই যে 30 জন মেম্বার নিয়ে তিনি সেখানে গেছেন, মুহুর্মুর করতারা দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। একই সাথে তিনি সেটা হচ্ছে স্লোগানদের মধ্য দিয়ে তিনি সুস্পষ্ট যে আচরণবিধি আছেন তিনি সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই যে তিনি যে মিছিল দিয়েছেন, মুহুর্মুর তালি দিয়েছেন, স্লোগান দিয়েছেন, বিকৃত স্লোগান দিয়েছেন, সেগুলো নিজস্ব অ্যাকাউন্টে তিনি প্রচার করেছেন। তো সেই জায়গা থেকে আমরা শঙ্কার জায়গা তৈরি হচ্ছে আমাদের মধ্যে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন আসলে বিষয়টা কিভাবে দেখেন। আরেকটা বিষয় দেখেন, আমরা দেখেছি যে ছাত্র দলের বর্তমান যে বিপি ক্যান্ডিডেট তিনি বলেছেন তিনি নির্বাচন মনোনয়নপত্র উত্তোলন করার সময় তিনি বলেছেন যে আমরা শুধুমাত্র এখন ব্যক্তিগতভাবে মনোনয়ন উত্তোলন করতেছি, কিন্তু আমাদের প্যানেল ঠিক করবেন স্বয়ং তারেক রহমান। সেই জায়গা থেকে যখন একজন বিবি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিবি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন, সেটা আমরা মনে করি। তো এই জায়গায় আপনি যেটা বলছেন যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে কিনা, আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গায় তৈরি হয়। যে আরেকটা বিষয় দেখেন, আমরা দেখেছি একটা দল আপনার মনোনয়নপত্র উত্তোলন করতে পারেন নাই, কারোর সাথে আলাপ আলোচনা করে আউট অফ নো হেয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তিনি কি করেছেন, একদিন সময় বাড়িয়ে দিয়েছেন। আমরা দেখেছি বঙ্গমাতা হলে
যখন এই সময় পার হয়ে যাওয়ার পরে মনোনয়ন উত্তোলন করতে গেছেন সাধারণ শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু ওই বাধাকে ছাত্রদল সম্মান করে মব বলে সম্বোধন করেছেন। একই সাথে আমরা দেখেছি ছাত্রদল যখন মব বলে সম্বোধন করেছেন তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা যে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ তৈরি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য তারা প্ল্যান পরিকল্পনা করতেছেন। এটা আমাদের জন্য একটা অশনীয় সংকেত। আমরা মনে করতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত 1 বছর যেভাবে লেনদি করেছেন, আমরা মনে করতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন জুজুর বয়ের মধ্যে আছেন। সেই জায়গায় সেই জুজুর বয়টা সেটা আমাদের আশঙ্কার জায়গা। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন, দেখেন যে অনলাইনে নানান রকমের প্রপাগান্ডা চালানো হয়, এই অনলাইনের জায়গাটা আমাদের শঙ্কার জায়গা। আপনি দেখেন ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসিনেট করা হয়। বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী সংসদ নামে 2টো গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আমরা দেখছি বট আইডি দিয়ে কিভাবে হচ্ছে গিয়ে মানে কি নির্বাচনের পরিবেশ যদি অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করা হয় সেটা অনলাইন কেন্দ্রিক বেশি হয়। সেই বিষয়ে আমরা বারবার করে কনসার্ন জানিয়ে আসতেছি। ধন্যবাদ সবাইকে।